সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে মুসলিম বিশ্বের ইতিহাস লেকচার নম্বর 3, আলোচ্য বিষয় হচ্ছে ইরান। আজকে তোমরা ইরানের ভৌগোলিক বিষয় সম্পর্কে জানতে পারবে, ইরানের ভৌগোলিক পরিচয়, ইসলামী বিপ্লবের পটভূমি জানতে পারবে, ইমাম খোমেনি ও ইসলামী বিপ্লবে ইমাম খোমেনির অবদান সম্পর্কে জানতে পারবে, বিপ্লব পরবর্তী ইরানের পুনর্গঠন অথবা ইরান কিভাবে টিকে আছে সে সম্পর্কে জানতে পারবে, পরমাণু প্রকল্পে পশ্চিমাদের উদ্বিগ্নতা, এসব বিষয়ে তোমরা আজকের লেকচার থেকে শিখতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের সামনে আমি ইরানের একটি মানচিত্র উপস্থাপন করেছি। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, ইরানের উত্তরে হচ্ছে তুর্কমেনিস্তান, আজকে যেটাকে আমরা তুরস্ক বলে থাকি। পশ্চিমে হচ্ছে ইরাক, সৌদি আরব, আর পূর্বে হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, এবং দক্ষিণে হচ্ছে পারস্য উপসাগর, ওমান সাগর। ইরানের যে আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 7,99,26,270 জন। ইরানের ভূপ্রকৃতি বেশিরভাগ অঞ্চল হচ্ছে শুষ্ক, অনেক উঁচু ভূমি রয়েছে। এখানে পূর্ব সীমান্ত ছাড়া বাকি সব দিকে পাহাড় পর্বতে ঘেরা। জাগ্রুস পর্বত ইরানের প্রধান পর্বতমালা। এছাড়াও আরও অনেক উঁচু স্থান ইরান রয়েছে। আমি ইরানের বিপ্লবের যে পটভূমি সেটা নিয়ে তোমাদের সামনে কথা বলবো। আমাদেরকে বর্তমান ইতিহাসের আগে আরও কিছু যে ইতিহাস আছে সেটা আমাদেরকে জানতে হবে। একসময় ইরান অটোমান সাম্রাজ্যের একটি দেশ ছিল। এর আগে ইসলাম যখন আসে তখন বড় দুটি সাম্রাজ্যের মধ্যে পারস্য এবং রোম সাম্রাজ্য, তার মধ্যে ইরান একটি, ইরানকে কেন্দ্র সাম্রাজ্য গড়ে উঠেছিল। 1918 সালে অটোমান সাম্রাজ্যের পতন এবং এরপরে ধর্ম নিরপেক্ষতাবাদীরা নানামুখী ষড়যন্ত্র করতে থাকে। ইরানে তখন পশ্চিমা শিক্ষিত অভিজাত আধুনিক শিক্ষিত শ্রেণীর উত্থান হয়। তারা ইরানকে ইসলামী মূল্যবোধ থেকে সরিয়ে নিয়ে তারা তখন পাশ্চাত্য দিকের ধাবিত করতে থাকে। তারা যে পদক্ষেপগুলো হাতে নিয়েছিল আমি তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি। এখানে রাষ্ট্রধর্ম থেকে ধর্মকে বাদ দেওয়া, অর্থাৎ রাষ্ট্রের জীবন এবং ধর্মীয় জীবন এটা আলাদাভাবে দেখানো। এরই প্রক্রিয়ার এক পর্যায়ে 1924 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে উসমানীয় খেলাফতের পতন হলে যে মুসলিম শাসন থেকে ইরান ইসলামী শাসন থেকে অনেক দূরে সরে যায়। এখানে ইরান কিছুদিন রাশিয়া যুক্তরাজ্যের খেলনার পুতুলের মতো অবস্থায় ছিল, যে বিশ্বে তখন দুই মেরু আমেরিকা এবং রাশিয়া বলয় নিয়ে স্নায়ু যুদ্ধ চলছিল। ইরানে তখন ব্রিটেন এবং রাশিয়ার আধিপত্য দেখা দেয়। তারপরে ইরানে আস্তে আস্তে
ব্রিটেন রাশিয়ার আধিপত্য হ্রাস করার পরে আমেরিকার প্রভাব বৃদ্ধি পেতে থাকে। ইরানে তখন অ্যাংলো ইরানিয়ান তেল কোম্পানির জাতীয়করণ করা হয়েছিল। 1950 সালে ইরানে এবং 1951 সালে ইরাকে ধর্ম নিরপেক্ষতাবাদের সূত্রপাত হয়েছিল। এখানে যে একটু আগে যেটা বলছিলাম যে ধর্ম নিরপেক্ষতাবাদের চর্চা কিভাবে শুরু হয়েছিল তার আলোচনা আমি এই স্লাইডে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা রেজা খান শাহ পাহলভী, তিনি ফেব্রুয়ারি মাসের 1921 খ্রিস্টাব্দে তখন এক সামরিক বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতা দখল করে এবং 28শে অক্টোবর 1923 খ্রিস্টাব্দে তিনি তখন ইরানের শাহ উপাধি ধারণ করে তিনি ইরানের ক্ষমতায় বসেন। 13 ডিসেম্বর তিনি শাহ যে বাদশাহী উপাধি সেটা ধারণ করে ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী হিসেবে তার ব্যাপারে সবসময় জনগণের সংশয় শঙ্কা তৈরি হয়েছিল। কেননা পাশাপাশি সময়ে তুরস্ক সরকারের পতন হয়েছিল কামাল আতাতুর্কের কাছে, মিশরে জামাল আব্দুল নাসের। এভাবে ধর্ম নিরপেক্ষতাবাদীদের উত্থান মুসলিম জনতাকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছিল। রেজা খান যে সংস্কারগুলো গঠন করেন তার মধ্যে শক্তিশালী সেনাবাহিনী গঠন। একটি দেশকে পরিচালিত করতে গেলে একটি দেশের জন্য নিরাপত্তার জন্য শক্তিশালী সেনাবাহিনীর বড় দরকার। তারপরে তিনি ইউরোপীয় আদলে পাশ্চাত্য পোশাক ধারণের জন্য ইরানি জনগণকে বাধ্য করেছিলেন এবং অনেকাংশে এমন কিছু কাজ যেটা আমরা সাধারণ টুপির পরিবর্তে পাহলভী টুপি পরতে বাধ্য করেছিলেন। তিনি মুসলমান নারীদের পর্দার বিলোপ ঘটিয়ে নারীদেরকে উন্মুক্ত পরিবেশে আসার সুযোগ করে দিয়েছিলেন, যার কারণে ইসলামী মূল্যবোধ আস্তে আস্তে ইরানে হ্রাস পেতে শুরু করে এবং এরই ধারাবাহিকতা 1932 সালে ইরানের যে শরিয়া কোড ছিল সেটাকে বিলুপ্তি ঘোষণা করা হয়েছিল এবং এখানে বিচার ব্যবস্থাকে শতভাগ ধর্ম নিরপেক্ষ পাশ্চাত্যকরণ করা হয় রেজা খান আমলে। এরপরে সরকারি কর্মকর্তাদের উপর আক্রমণ, জঙ্গগোষ্ঠী ফাদিয়ানি খালক এবং জঙ্গগোষ্ঠীর আমলে যে এখানে আন্দোলন চলতে থাকে। ইরানে যে রেজা শাহ দ্বিতীয় ক্ষমতা গ্রহণ, মার্কিন নির্ভরতা বৃদ্ধি, মাঝখানে সামরিক ইরান বিরোধী আন্দোলনের কারণে ষড়যন্ত্রের মুখে বিপ্লবী জনতার উত্থানের মুখে সে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। 1953 সালে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ও আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এক সামরিক অভ্যুত্থানে রেজা খানকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করেন। আলী শরীয়তের নেতৃত্বে বুদ্ধিজীবী চক্র থেকে তখন স্থায়ী বিরোধিতা শুরু হতে থাকে। তারপরে আরো বিভিন্ন পক্ষ তখন রেজা খানের দমন নীতির বিরুদ্ধে সোচ্চার হয়। তার দমন নীতির তার যে গুপ্ত বাহিনী সাবাক কর্তৃক বিরোধী নেতাদেরকে হত্যা গ্রেপ্তার করা হয়। এই সাবাককে আমেরিকা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সিআইএ কর্তৃক ট্রেনিং দেওয়া হয়েছিল কিভাবে মানুষকে হত্যা করতে হয়, বিরোধী দল মতকে কিভাবে দমাতে হয়। 1978 সালে যখন বামপন্থী পাশ্চাত্যবাদীরা নাস্তিকবাদীরা ইসলামকে ধর্মীয় মূল্যবোধকে কটাক্ষ করে একটা কার্টুন চলচ্চিত্র প্রদর্শন করে, তখন মুসলিম জনতা এর প্রতিবাদে খুবই ফেটে পড়ে
এরপরে খোমেনির বড় ছেলেকে বিষ পানে হত্যা করা হয়। তারপরে আন্দোলনের তীব্রতা আরও বেশি করতে থাকে। এরপর সামরিক শাসন জারি, দেশ ত্যাগ করে শাহ দেশ ছাড়তে বাধ্য হয়। এখন ইরানে ইমাম খোমেনি যে বিপ্লবী ইসলামী বিপ্লবের নেতা ছিলেন, আমি তার সংক্ষিপ্ত জীবনী তোমাদের সামনে উপস্থাপন করব। পাশাপাশি তিনি কিভাবে এই বিপ্লবে অবদান রেখেছিলেন আমি সেটা নিয়ে কথা বলব। মহান মনীষী ইসলামী বিপ্লবের খ্যাতিমান পুরুষ 1902 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর ইরানের খোমেন শহরে জন্মগ্রহণ করেছিলেন। 1989 সালে তেহরানে এই মহান বিপ্লবীর মৃত্যুবরণ করেছেন। তার শৈশব কৈশোরের যে শিক্ষা জীবন সেটা আমাদের জন্য অত্যন্ত চাঞ্চল্যকর একটি অধ্যায়। এত প্রখর মেধার অধিকারী ছিলেন, 7 বছর বয়সে তিনি কোরআন হেফজ করেছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে তিনি গণিত শিক্ষায় দক্ষতা অর্জন করেন, আরবি ও যুক্তিবিদ্যা শিক্ষায় পারদর্শী হয়ে ওঠেন। জন্মের পূর্বে তার বাবা সে পাশ্চাত্য ধর্ম নিরপেক্ষবাদীদের কাছে শাহাদাত বরণ করেছিলেন এবং জন্মের পরে যখন তার বয়স 15 বছর তখন তার মা তাকে ত্যাগ করে মৃত্যুবরণ করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন। দুঃখের থেমে থাকেনি, তার বড় ভাইয়ের কাছে সে আরবি ব্যাকরণের বিষয়ে শিক্ষা গ্রহণ করতে থাকে। এরপরে সে 17 বছর বয়সে কুমায় শিক্ষা গ্রহণ করার জন্য যান। সেখানে সে কুমায় উচ্চতর ফিকহ, ইরফানি যেটা আধ্যাত্মিক জ্ঞান, এ সমস্ত বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন শেখ মোহাম্মদ আলী ইস্পাহানি শাহ আবাদি। তার নিকট তিনি আধ্যাত্মিকতার বিষয়ে প্রায় 7 বছর শিক্ষা গ্রহণ করেন। কিন্তু কুমায় তার এই যে ফিকহ অথবা আধ্যাত্মিকতার শিক্ষায় মন ভরত না, তিনি ছুটে যেতেন তেহরানে। সেখানে আয়াতুল্লাহ হাসান আল মুদারেসের নিকট, কেননা তিনি ইসলামী বিপ্লবের কথা বলতেন, তিনি ইসলামী বিপ্লবের লেকচার শোনাতেন, গল্প শোনাতেন, এ সমস্ত বিষয়ে তাকে খুব বেশি অনুপ্রাণিত করত। সে মহান নেতা 29 বছর বয়সে তখন কমে বিশিষ্ট ব্যক্তিত্ব তাকাফির মেয়েকে বিয়ে করে তার বিবাহিত জীবন শুরু করেন। কুমায় শিক্ষকতা জীবন, অত্যন্ত মেধার অধিকারী এবং ছাত্র সমাজ শিক্ষক সমাজের কাছে খুব জনপ্রিয় ব্যক্তিত্ব ইমাম খোমেনি অতি অল্প বয়সে পড়াশোনা অবস্থায় শিক্ষকতা জীবন শুরু করেন। সেই কমে শিক্ষকতার পাশাপাশি ইরানের বাইরে ইসলামী বিপ্লবী নেতাদের সাথে দেখা করতেন এবং ইসলামী বিপ্লবের জন্য সে আস্তে আস্তে প্রস্তুতি নিতে শুরু করে। বছরে যে তার গুরু হাউজার যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আব্দুল করিম, তিনি 1947 সালে মৃত্যুবরণ করলে তখন হাউজার নেতৃত্ব সংকটে পড়ে। তখন তারই শিক্ষক আয়াতুল্লাহ বুরজাদিকে অনেক কষ্টে বুঝিয়ে তিনি অনুপ্রাণিত করে হাউজের ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করেন। ইমাম নিজেও তার একজন সুযোগ্য ছাত্র ছিলেন। এরপরে ইমাম আলেমদেরকে একত্রিতকরণের এবং তৎকালীন ইরানে যেটা সবচেয়ে প্রকট ছিল শিয়া এবং সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করা, সেটার চেষ্টায় আত্মনিয়োগ করেন এবং তিনি ইসলামের আন্দোলনের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন।
বিভিন্ন জায়গায় ইমামদেরকে ইসলামী আন্দোলনের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ধর্ম নিরপেক্ষবাদীদের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলামী আন্দোলন যে একমাত্র, তার কোনো বিকল্প নেই, এ সমস্ত গুরুত্ব বুঝিয়ে তাদেরকে আন্দোলনের দিকে আগ্রহী করে তোলেন। বছরে হাওজার সর্বোচ্চ ধর্মীয় নেতা বুরুজাদির মৃত্যু হলে তিনি হাউজের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপরে কুমের ফাজিয়া মাদ্রাসা থেকে বিপ্লবের আত্মপ্রকাশ করে তিনি সেখান থেকে, এটা কুমের সবচেয়ে বড় মাদ্রাসা, সেখান থেকে কুমেনি বিপ্লব যাত্রা শুরু হয়। এই সময় রাজা শাহ পেহলভি বুরুজাদির মৃত্যু হলে সে নিজে মনে করেছিল যে আমার শত্রু মনে হয় শেষ হয়ে গেছে, এখন ইমামকে যদি আমি শেষ করতে পারি তাহলে আমার আর কোনো শত্রু থাকবে না। তিনি হযরত মাসুম মা রহমতুল্লাহ এর মাজারে গিয়ে এক বক্তৃতা, যে বক্তৃতার কারণে তিনি আলেমদেরকে, ইসলামী বিপ্লবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যার কারণে ইসলামী বিপ্লবের একদিকে কাটন চলচ্চিত্র প্রদর্শনী, একদিকে তার কথা, তাহলে তখন সবাই আন্দোলনে বিক্ষোভে ফেটে পড়ে। এর মাঝে আবার ইসরায়েল, যেটা মুসলমানদের শত্রু, ফিলিস্তিনের শত্রু, স্বাধীনতার খর্বকারী, সেই দেশের দূতাবাস খোলার জন্য সে অনুমতি দেয়। এটার বিরুদ্ধে তখন পুরা ইরান বিক্ষোভে ছড়িয়ে পড়ে। তৌহিদি জনতা তখন বিক্ষোভে অংশগ্রহণ করে। ইমাম নিজেও এ ঘোষণার প্রতিহতের ডাকে 1963 সালে সকল আলমকে নিজ বাসভবনে ডাকেন। তখন আশুরার খুতবার সময়, খুতবায় আশুরার দিনে তিনি তাদেরকে রাজা শাহ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করলে তখন তৎকালীন আলেমরা তার আহ্বানে সাড়া দিয়ে তখন পুরা ইরান বিক্ষোভে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ রাস্তা নেমে আসে। তখন সাবাক বাহিনী অনেক বিপ্লবীকে হত্যা করে। শুধু তেহরানেই প্রায় 15,000 মানুষ তখন শাহাদাত বরণ করে এবং কমে 700 জন শাহাদাত বরণ করে। তখন গোপনে ইমামকে গ্রেপ্তার করা হয়। রাতের অন্ধকারে গোয়েন্দা বাহিনী, সাবাক বাহিনী ইমামকে ধরে নিয়ে যায়, কিন্তু জনগণের আন্দোলন, তাদের প্রতিরোধের মুখে দীর্ঘ 9 মাস এরপরেই ইমামকে মুক্তি দিতে বাধ্য হয়। আমেরিকার সাথে শাহের চুক্তি। তখন আমেরিকার সাথে আমেরিকান তেল কোম্পানি জাতীয় একটি চুক্তি সংগঠিত হয়। আমেরিকার কোনো অপরাধী যদি, মানুষ যদি ইরানে কোনো অপরাধ করে থাকে তখন তাদের কোনো শাস্তি হবে না, হ্যাঁ, তাদেরকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হবে না। এ ধরনের একটি জাতি বিরোধী, স্বার্থ বিরোধী চুক্তি করে তখন ইরানের মানুষ এই চুক্তির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। তখন ইমামকে পুনরায় গ্রেপ্তার করা হয়। ওই গ্রেপ্তার করে ইমামকে তখন বিদেশে পাঠানোর, অর্থাৎ প্রবাসে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। তখন প্রধানমন্ত্রী ওই সিদ্ধান্তে সই করেন, কিন্তু তৌহিদি জনতা এই সিদ্ধান্তকে সহজভাবে নিতে পারেনি। তার ছাত্রদের একটি পক্ষ সিদ্ধান্ত নিল ইসলাম বিরোধীদেরকে প্রতিহত করা হবে। তারই কর্মসূচি হিসাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে হত্যা করা হয়েছিল।
ইমামের নির্বাসিত জীবন। প্রথমে তাকে 1964 সালে 62 বছর বয়সে নির্বাসনে পাঠানো হয়েছিল। 1964 হতে 1965 সাল পর্যন্ত তিনি তুরস্কে অবস্থান করেন। ওই সময় তুরস্কর সরকার ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল, সবসময় তাকে পাহারায় রাখা হতো, সে কোনো বাসা থেকে বের হচ্ছে কিনা, কোনো সমাবেশ, কোনো জমায়েতে যোগ দিচ্ছে কিনা, তুরস্কের মানুষদেরকে বিপ্লবের ডাক দিচ্ছে কিনা। কিন্তু ইমাম বসে থাকার পাত্র নয়, সেখানে থেকেও তিনি তার আন্দোলন, দাওয়াতের কাজ চালিয়ে যান। কিন্তু তুরস্কের ধর্ম নিরপেক্ষতাবাদী সরকার সেটাকে সহজভাবে নিতে পারেনি। তুরস্ক তাকে বহিষ্কার করা হয়। এরপরে তিনি তুরস্ক থেকে ইরাকের নাজাফে চলে যান। সেখানে প্রায় 13 বছর তার দীর্ঘ নির্বাসিত জীবনে 13 বছর নাজাফে কাটান। এরপরে তিনি একেবারে বিপ্লবের শেষ পর্যায়ে এসে তখন প্রায় 1 বছরের জন্য সে প্যারিসে যাত্রা করে। চূড়ান্ত বিপ্লব। ইমামের অবর্তমানে ইমামের ছাত্ররা কেউ বসে থাকেনি। তখন ইরাক থেকে তিনি টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন সিটি, বিভিন্ন লিফলেটের মাধ্যমে তার আন্দোলনের দিক নির্দেশনা দিতেন এবং লিফলেট, টেলিগ্রাম পাওয়ার সাথে সাথে তখন তার ছাত্ররা, বিপ্লবের কর্মীরা সাথে সাথে গণমানুষের কাছে সে দাওয়াত পৌঁছে দিতেন। এভাবে ইমাম দেশে না থাকলেও আন্দোলন চলতে থাকে। তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন যে আপনি এত বেশি টেলিগ্রাম এত বেশি পাঠান যে আপনাকে মনে হয় নতুন রেডিও স্টেশন খুলে দিতে হবে। কিন্তু ইমাম তার এই প্রস্তাবকে সহজভাবে নেয়নি। সাদ্দাম হোসেন যখন ক্ষমতায় আসেন 1979 সালের দিকে, তখন ইমাম ইরাক ছাড়তে বাধ্য হয়। সে তখন প্যারিসে আশ্রয় গ্রহণ করে। বিপ্লবের এক পর্যায়ে সাবাক বাহিনী তার বড় ছেলেকে বিষপানে হত্যা করে। তখন হত্যার আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে এসে সামরিক আইন জারি হয়ে যায়। সামরিক আইনে ইমাম সবাইকে আন্দোলন করার ঘোষণা দেন, তার শাহকে প্রতিহত করার ঘোষণা দেন। তখন 144 ধারা জারি করা হয়। তখন ইমাম নির্দেশ দেন ছাদের উপর হলেও তোমরা বিক্ষোভ করবে। ঘরের ছাদে, তখন একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, ইরানের প্রত্যেকটা ঘরের ছাদে বিপ্লবীরা বিক্ষোভ করেছিল। 16 জানুয়ারি বিক্ষোভের সময়ে ইরানের সেনাদেরকে তারা ইরানের সেনারা প্রতিহত করার পরিবর্তে সেখানে তারা দলে দলে বিপ্লবীদের সাথে যোগ দিতে থাকেন। বিপ্লবী তরুণরা ট্যাঙ্কের মুখে ফুল গুজে দিয়ে বলেছিল যে আমরা তোমাদের ভাই, আমাদেরকে হত্যা করো, তারপরেও তোমাদেরকে ফুলের শুভেচ্ছা দিলাম। তখন নারীরা সেনাবাহিনীর সৈনিকদের উপরে ফুল ছিটিয়ে বলেছিল আমরা তোমাদেরকে ফুল ছড়ে দিলাম, বিনিময়ে তোমরা আমাদেরকে গুলি করে শাহাদাত করো। তাদের এই ভূমিকা সেনাবাহিনী এরা দলে দলে আন্দোলনে যোগ দিতে থাকে। ইমাম ঘোষণা দেন যে তোমরা যেখান থেকে পারো বেশি বেশি করে পোশাক নিয়ে আসো, কারণ সেনাবাহিনী যারা যোগ দিচ্ছিল তারা তখন সেনাবাহিনীর পোশাকের পরিবর্তে সাধারণ পোশাকে আন্দোলনে পরিচালনা করতে থাকে। একপরে শাহ কোনো কুল কিনারা দেখতে না পেয়ে 16 জানুয়ারি 1979 সালে দেশ ছেড়ে পালিয়ে যান। ইমামের প্রত্যাবর্তন। শাহের পলায়নের পর ইমাম 150 জন সাংবাদিক, 50 জন উপদেষ্টা নিয়ে
ফ্রান্স হতে সাহসিকতার সাথে, অত্যন্ত নির্ভরশীলতার সাথে, কোনো ভয়ভীতি ছাড়া তেহরানে অবতরণ করে। ইমামের বিমান যখন তেহরান বিমানবন্দরে অবতরণ করার জন্য ঘুরপাক দিচ্ছিল, তখন মানুষ লাখো লাখো জনতা তাকে রিসিভ করার জন্য সেখানে উপস্থিত ছিল। তাদের ভয়ে যেমন আতঙ্ক, যেমন শঙ্কা ছিল, কিন্তু তার শপথ সঙ্গীরা বলেছে ইমাম তখন নীরবে নামাজে মগ্ন ছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন, কারণ তার প্রতি, আল্লাহর প্রতি তার অবিচল আস্থা তাকে সেটা করতে সাহস জুগিয়েছিল। এখন ইরানের বিপ্লব পরবর্তী যে যাত্রা, যে সাংবিধানিক যাত্রা, যে আমরা সেটা নিয়ে কথা বলবো। পাশ্চাত্য ধ্বজাধারীরা মুসলমানদের গণতন্ত্র, মুসলমানদের ইসলামী বিপ্লবকে কখনো সহজভাবে মেনে নিতে পারেনি। তারই প্রতিক্রিয়ায় তারা নানা ধরনের প্রতিরোধ, ষড়যন্ত্র করতে থাকে। এখনো সেটা বিদ্যমান রয়েছে। বিপ্লব পরবর্তী ইরানে যখন নির্বাচন হয়েছিল, তখন সেখানে সরকার গঠন করা হয়েছিল, কিন্তু যে তৎকালীন যে রাষ্ট্রপতি হয়েছিলেন, যাকে বলা হয়েছে বনি সদর, তিনি সহজভাবে তার যে প্রধানমন্ত্রী হয়েছিল তাকে সহজভাবে নিতে পারেনি। মোহাম্মদ আলী রাজাই, তার মধ্যে মতবিরোধ চলতে থাকে। এক পর্যায়ে ইমাম 3 সদস্যের একটি কমিটি করে দেন, কিন্তু তারপরেও সদরকে কথার মধ্যে আনা যায়নি। ইমাম এক পর্যায়ে বাধ্য হয়ে সদরকে প্রথমে যে নিরাপত্তা বাহিনী, প্রতিরক্ষা বাহিনীর থেকে, প্রধান থেকে বহিষ্কার করেন এবং তাকে প্রেসিডেন্ট থেকেও বহিষ্কার করা হয়। সদর তখন খোমেনি বিরোধী নেতার সাথে ফ্রান্সে পালিয়ে গিয়ে যোগদান করেন 1984 সালে, কিন্তু সেই মুজাহিদিন সাথে তার বনিবনা না হওয়ায় সে দল ত্যাগ করে। ইত্যে বছরে সেখানে এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ইসলামী আন্দোলনের যে প্রধান কার্যালয়, সেখানে বোমা বিস্ফোরণ হয়ে যায়। সেখানে প্রধান বিচারপতি, ইসলামী দলের নেতা আয়াতুল্লাহ বেহেশতি সহ 4 জন ক্যাবিনেট মন্ত্রী, 6 জন উপমন্ত্রী এবং 21 জন সাংসদ শাহাদাত বরণ করে। সেই বোমা হামলা থেমে থাকেনি। এরপরে যখন ইরানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন মোহাম্মদ আলী রাজাই প্রেসিডেন্ট হয়েছিলেন এবং এরপরে ওই সংঘর্ষে, বোমা বিস্ফোরণে তিনিও নিহত হন এবং তার যে প্রধানমন্ত্রী ছিলেন বাহানুর, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়। নেতৃত্বে ইমাম খোমেনি, নেতার জন্ম হয়েছিল নেতৃত্ব দেওয়ার জন্য। ইমাম খোমেনি বসে থাকেনি। 1981 সালে দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচনে সে নিজে প্রেসিডেন্ট প্রার্থী হয়ে বিপুল পরিমাণ ম্যান্ডেট নিয়ে তখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনি মুসাবিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। তখন সরকার পরিচালনার জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের নেতৃত্ব, বিশেষ কমিশন গঠনের কারণ ছিল যদি ইমামের মৃত্যু হয় তখন তার উত্তরাধিকারী হিসাবে এই বিশেষ কমিশন পরবর্তী উত্তরাধিকারী কি হবে সেটা ঠিক করবে। এরপরে সেই 1983 সালে ইরানে যে বিভিন্ন ইসলামী দল ছিল, ইসলামী দলগুলোকে রেখে ইসলাম বিরোধী সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1984 সালের 15 এপ্রিল
এবং 17 এপ্রিল মজলিসে শুরার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ইসলামী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে 28 মে মজলিসে শুরার প্রথম অধিবেশন হয়ে ওয়ালি ফকih হিসাবে ইমাম, এটা ইরানের নতুন সংবিধানের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সকল রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের সকল ক্ষমতার সিদ্ধান্ত দেওয়ার অধিকারী লাভ করে ওয়ালি ফকih হিসেবে ইমাম যাত্রা শুরু করেন। এরই প্রেক্ষিতে তিনি 1984 সনে বৈদেশিক বাণিজ্য জাতীয়করণ বিধানকে বাতিল করেন। গার্ডিয়ান কাউন্সিল গঠন। গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিল 12 জন, তার মধ্যে 6 জন মজলিস আর নির্বাচিত করে 6 জন নির্বাচিত করে হচ্ছে ধর্মীয় নেতা। এখানে বসে থাকেনি আমেরিকা ইরাককে দিয়ে ইরানের উপর যুদ্ধ বাঁধিয়ে দেয়। 1980 সালে সাতিল আরবকে কেন্দ্র করে সেই যুদ্ধ দীর্ঘদিন পর্যন্ত ছিল। 1988 সালে সেই যুদ্ধ পরিসমাপ্তি ঘটে। তখন তৎকালীন যে জাতিসংঘের মহাসচিবের নেতৃত্বে এই যুদ্ধ সমাপ্ত হয়েছিল। এই যে অর্থনৈতিক এবং রাজনৈতিক যে সংস্কারগুলো কারণে ইরান অর্থনৈতিকভাবে এখন অনেক স্বাবলম্বী, বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। শিক্ষা সংস্কারের জন্য এই সরকার অনেক ভূমিকা রেখেছে। এই বিপ্লব পরবর্তী যে আজকের দিনে আজকের জমানায় প্রায় অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আছে। রেভলিউশনারি কোচ ফোর্স গঠন করে কিছুদিন আগেই আমেরিকা কর্তৃক সে কোচ ফোর্সের যে প্রধান সোলাইমানিকে হত্যা করে আমেরিকা ন্যাক্কারজনক ঘটনা ঘটান। পরমাণু প্রকল্প চালুকরণ, তখন প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদিনেজাদ নিজেও তখন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি পুনরায় যে আগের স্থগিত হয়ে যাওয়া পরমাণু প্রকল্প চালু করেন। বিশ্ব শক্তি হিসাবে ইরানের যে আত্মপ্রকাশ, ইসলাম ও গণতন্ত্রের সমন্বয়, সেটা আধুনিক যুগে উল্লেখযোগ্য ঘটনা। সে গণতন্ত্র এবং ইসলামের সমন্বয় করে ইরান এখনো টিকে রয়েছে, পরাশক্তির মোকাবেলা করে এখনো টিকে আছে ইরান। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সামনে এখন সবচেয়ে যে বিষয়টা উপস্থাপন করবে সেটা হচ্ছে ইরানের পরমাণু প্রকল্প। প্রথম শুরু হয়েছিল সে রাজা শাহের আমলে। তার 1957 সালে ইরান আমেরিকা একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত করে, এর মাধ্যমে পারমাণবিক যাত্রা শুরু হতে থাকে। জুলাই 1968 সালে ইরান পরমাণু নিষিদ্ধকরণ যে চুক্তি এনপিটিতে স্বাক্ষর করে। তারপরে 1969 সালে TNRC গঠন, তেহরান নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। তারই ধারাবাহিকতায় 25 ফেব্রুয়ারি 2005 সালে ইরানের পারমাণবিক প্রকল্প চালু করা হয়। 2009 সালে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু হয়। 2005 সালের দিকে 3টি পরমাণু প্রকল্প করে দেওয়া হয়েছে। সমৃদ্ধকরণ প্রকল্প শুরু করে 1985 সালে কার্যক্রম জোরদার করা হয়। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে ইরান এই যে পরমাণু প্রকল্পের বিষয়ে যে যাত্রা 1988 সালের পর তারা সেটা স্বীকার করে। 3 কেজি ইউরেনিয়াম থেকে তারা 200 মাইক্রোগ্রাম প্লুটোনিয়াম পৃথক করে। এরপরে ইরানের সাথে 6 জাতির চুক্তি হয় বারাক ওবামা থাকতে, কিন্তু তারা সেটা করে এখনো ইরানের উপর আমেরিকা অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। এটার পিছনের যে কারণগুলো, আমি মধ্যপ্রাচ্যে তেল সম্পদের উপর তাদের নিয়ন্ত্রণ ক্ষুণ্ণ হয়ে যাওয়া, বিশ্ব রাজনীতিতে যে আমেরিকার বা পাশ্চাত্যের প্রভাব কমে যাওয়া, আজকে মধ্যপ্রাচ্যে এককভাবে আমেরিকা নিয়ন্ত্রণ করছে। তারপরও আমেরিকা ইসরায়েল তার একমাত্র প্রতিপক্ষ
অথবা হুমকি মনে করে ইরানকে। তখন কারণ পার্শ্ববর্তী দেশ ইরানকে তারা একেবারে ধ্বংস করে দিয়েছে, ইরাক আর উঠে দাঁড়াতে পারবে না। তার এই প্রেক্ষাপটে তারা এখন ইরানকে তাদের একমাত্র প্রতিপক্ষ মনে করছে এবং ইরানের উত্থান, এই যে পারমাণবিক উত্থান, তারা সহজভাবে মেনে নিচ্ছে না। কিন্তু ইসরায়েলি পরমাণু অস্ত্র বানাচ্ছে, তৈরি করছে, হামলা করতেছে, কিন্তু পশ্চিমাদের ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের প্রতি কোনো ধরনের মাথা ব্যথা নেই। এই যেন মানে দুইজনকে দুই চোখে দেখার মতো। ইসরায়েলের স্বার্থ সংরক্ষণে বাধাগ্রস্ত। ইরানের উত্থান ইসরায়েলের আধিপত্যকে হ্রাস করবে, অর্থাৎ আমেরিকার আধিপত্যকে হ্রাস করবে, এটা আমেরিকা বা পাশ্চাত্যরা কখনো সহজভাবে মেনে নিতে পারছে না। কারণ বিশ্বের বহুজাতিক কোম্পানিগুলো বেশিরভাগ ইসরায়েল এবং আমেরিকানদের দখলে। তারা চাচ্ছে যে ইরাক, সৌদি আরবের মতো ইরান থেকেও যে তেল সম্পদ কুক্ষিগত করা যায়, এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মুসলিম বিশ্বের উপর যে নিয়ন্ত্রণ, সেটা প্রতিহত, মুসলিম বিশ্বের উপর যে নিয়ন্ত্রণ, সেটা তারা হারিয়ে ফেলবে, যার কারণে বিশ্ব যে অর্থনীতিতে যাতে তাদের প্রভাব, তেল নিয়ন্ত্রণ, সেটা অনেক কমে যাবে। আমি আলোচনার একেবারেই শেষ পর্যায়ে এসে গেছি যে বিশ্ব রাজনীতিতে মুসলমানদের উত্থান, সেটা তারা সহজভাবে মেনে নিতে পারছে না। এজন্য তারা আমাদের উপর, বিশেষ করে মুসলিম বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলির উপর তারা আক্রমণ চালাচ্ছে। তারা ধ্বংস করেছে লিবিয়াকে, তারা ধ্বংস করেছে মিশরের ইসলামী আন্দোলনের নেতা মুরসিকে নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে হটি সামরিক সরকারকে বসানো হয়েছে। তারা গণতন্ত্রের লেবাজের কথা বলে, কিন্তু নিজের স্বার্থের কাছে তারা গণতন্ত্রের কথা শোনে না। এটা হচ্ছে তাদের মুখের ভাষা। এভাবে তারা বিশ্ব মুসলিমকে নিয়ন্ত্রণ করছে। সিরিয়াতে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে। এখন ইরান এবং পাকিস্তান অস্থিতিশীল করার ষড়যন্ত্রের মতো পাশ্চাত্য তথা ইঙ্গো ইউরোপিয়ান কান্ট্রিগুলো। আজকের আলোচনার শেষ পর্যায়ে তোমাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে পরবর্তী ক্লাসের জন্য তোমরা আশা করি মনোযোগী হবে, সে প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।